আসসালামু আলাইকুম। আশা করি আমার ছাত্রছাত্রীরা তোমরা অনেক ভালো আছো। আজকে আমি শিবুল স্যার তোমাদেরকে বিশেষ করে ক্লাস 9-10-এর বাস্তব সংখ্যার ভিতরে যত রকমের সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলো আজকে তোমাকে বোঝাই দেবো। তাই সবাই এই বোঝার জন্য রেডি হয়ে যাও। যারা 9-10-এর ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকের ক্লাস খুবই স্পেশাল ক্লাস। আজকের এই সংখ্যাগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এই অঙ্কগুলো করতে পারবে। আজকে এই সংখ্যাগুলো তোমাকে চিনতে হবে। তাহলে আজকের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ক্লাসটা শুরু করছি। সবাই রেডি হয়ে যাও আর ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। ইনশাল্লাহ তোমরা আজকের এই অধ্যায়ের কমপ্লিটলি অঙ্কগুলো করতে পারবে যদি সংখ্যাগুলো তোমরা চিনতে পারো। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ধারাবাহিকভাবে আমি অলরেডি লিখে রেখেছি 19টা সংখ্যা আছে। দেখো এই সংখ্যার ভিতরে প্রথমে হলো আছে বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? এক নম্বর আলোচনা দেখো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হলো যে সকল সংখ্যাগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। সেটা হতে পারে দশমিক, হতে পারে মূলদ, হতে পারে অমূলদ, হতে পারে ভগ্নাংশ। এক কথায় সারা পৃথিবীতে যত রকমের সংখ্যা ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলোকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। দিস ইজ দ্য রিয়াল নাম্বার, ইট ইজ কল্ড রিয়াল নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্ট, এগেন আই সে অনলি ফর ইউ। আমি বলতে চাচ্ছি যে আমরা প্রত্যহ জীবনে যত রকমের সংখ্যা ব্যবহার করি সমস্ত সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। প্রত্যহ জীবনে অর্থাৎ প্রত্যেক দিনের জীবনে আমরা যে সকল সংখ্যাগুলো ব্যবহার করি, হতে পারে সেটা দশমিক সংখ্যা, হতে পারে ভগ্নাংশ সংখ্যা, হতে পারে অনাবৃত আবৃত, হতে পারে মূলদ অমূলদ, হতে পারে ঋণাত্মক ধনাত্মক, হতে পারে পূর্ণ অপূর্ণ, যে কোনো সংখ্যা, যত রকমের সংখ্যাই হোক না কেন আমরা যে সংখ্যাগুলোই ব্যবহার করি ওই টোটাল সংখ্যাগুলোকেই তোমাকে বলা হবে কি বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা পৃথিবীতে যত রকমের সংখ্যা আছে ইন টোটাল সংখ্যাগুলোকে বলা হবে বাস্তব সংখ্যা। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা সাধারণত আমরা যে সকল সংখ্যাগুলোকে আমাদের প্রতিনিয়ত কাজে ব্যবহার করি এবং বই পুস্তকে যে সকল সংখ্যাগুলো অলরেডি আমাদের লেখা আছে এই সব সংখ্যাগুলোকে একত্রে বাস্তব সংখ্যা বলে। আশা করি তুমি বুঝতে পারছো। বাস্তব সংখ্যাটা জাস্ট এই সংখ্যাগুলো তোমাকে জানতে হবে, কারণ এখন বর্তমানে প্রশ্নের ধরন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। 1 থেকে 15টা প্রশ্ন থাকবে, এই 15টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। 10টা প্রশ্নের উত্তর দিলে তুমি 20 মার্ক পাবে। এরই ভিতরে কোন অঙ্কটা বা কোন সংখ্যাটা আসবে কেউ বলতে পারবে না। তাই তোমাকে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে জানতে হবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, very careful to this class because this class is very important for you. So everybody please be attentive and very carefully. Okay, thank you so much my dear student. দেখো তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে আমরা অলরেডি তোমাকে বলে দিয়েছি যে বাস্তব সংখ্যাটা কি। যে সংখ্যাটাকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, প্রতিনিয়ত আমাদের কাজে ব্যবহার করা হয়, সেই সংখ্যাটাকেই বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে বাস্তব সংখ্যা আমাদের ক্লিয়ার। তাহলে বাস্তব সংখ্যার উদাহরণ তুমি যা মন তাই দিতে পারো। তাহলে বাস্তব সংখ্যার উদাহরণ কি হতে পারে? বাস্তব সংখ্যার উদাহরণ কি হতে পারে? দেখো বাস্তব সংখ্যার উদাহরণ ধরো যে তোমার যেমন 1 লিখলা, 2 লিখলা, 3 লিখলা, 4 লিখলা, আবার দশমিক লিখলা, মনে করো 1.2 লিখলা, তারপরে কি 2/3 লিখলা, তারপরে কি তারপরে তোমার 3, 4, 5 এরকম পুনাপুনিক দিলা, এগুলো সবই বাস্তব সংখ্যা। তারপরে তুমি মাইনাস দাও, মাইনাস দিলেও বাস্তব সংখ্যা। তুমি এখানে যদি প্লাস দাও, প্লাস দিলেও বাস্তব সংখ্যা। অর্থাৎ অর্থাৎ আমাদের গণিত বইয়ে যে অঙ্কগুলো লেখা আছে, যে সংখ্যাগুলো লেখা আছে, ইন টোটাল সংখ্যাগুলোকে বলা হয় কি বাস্তব সংখ্যা। অর্থাৎ হোল দ্য নাম্বার ইজ কল্ড রিয়াল নাম্বার, রাইট? ওকে, আশা করি সব বুঝতে পেরেছো। তাহলে আমাদের বাস্তব সংখ্যা কাকে বলে এটা আমরা শিখে নিলাম, কারণ এটা যদি পরীক্ষায় সংখ্যায় আসে তাহলে তো তোমাকে লিখতে পারতে হবে। যদি সংখ্যার এগুলো যদি তুমি লিখতে পারো তাহলে অন্তত 2 মার্ক পাবে। এখন দেখো, এখন আমি তোমাকে আরেকটা অঙ্ক করাই দেবো, সংখ্যা দেখাই দেবো। দেখো দেখো আছে তোমার হচ্ছে মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 2 নম্বর মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাগুলোকে সাধারণত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমি আবারও বলছি, যে সকল সংখ্যাগুলোকে সাধারণত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং সমস্ত বর্গ সংখ্যা, তারপরে কি সমস্ত দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা এবং সমস্ত পুনাপুনিক সংখ্যাগুলোকে একত্রে মূলদ সংখ্যা বলা হয়। আমি আবারও বলছি যে মূলদ সংখ্যা কাকে বলা হয়? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কি? পৃথিবীতে যত ভগ্নাংশ দেখবা সমস্ত ভগ্নাংশই মূলদ সংখ্যা। পৃথিবীতে যত এরকম পুনাপুনিক অঙ্ক দেখবা সমস্ত পুনাপুনিক অঙ্কই কি একটা মূলদ সংখ্যা।
তারপরে পৃথিবীতে যত বর্গ সংখ্যা দেখবা, বর্গ সংখ্যা, সমস্ত বর্গ সংখ্যাকে বলা হবে কি একটা মূলদ সংখ্যা। পৃথিবীতে যত রকমের সসীম দশমিক অঙ্ক দেখবা, সমস্ত সসীম দশমিক অঙ্কগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। একেবারে সহজ। যেমন মূলদ সংখ্যার উদাহরণ যদি দিই, যেমন মনে করো এই 2 লিখেছো, 2 কিন্তু একটা মূলদ সংখ্যা। 3 লিখেছো, 3 একটা মূলদ সংখ্যা। 4 একটা মূলদ সংখ্যা। আবার যদি তুমি এইভাবে 4 লেখো, 4 একটা মূলদ সংখ্যা। কিন্তু এভাবে যদি 5 লেখো, এখানে 5 মূলদ সংখ্যা হবে না, এখানে 5টা অমূলদ সংখ্যা হবে। তো অমূলদ সংখ্যা আমি পরে বুঝাচ্ছি। আবার তুমি 3/4 লেখো, এটা একটা কি, এটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আবার 2.456 এরকম পুনঃপুনিক দাও, এইটাও একটা মূলদ সংখ্যা, কারণ এগুলোকে দশমিক আকারে তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। আবার তুমি যদি 0.56 লেখো, তার মানে কি, তার মানে এটাও কি দশমিক সংখ্যা এবং এটা নির্দিষ্টতা আছে, অর্থাৎ দশমিকের পরে 5 আর 6 আছে, এরপরে আর নাই, সুতরাং এটাকে বলা হবে মূলদ সংখ্যা। তারপরে তোমার প্রত্যেকটা বর্গ সংখ্যা মূলদ সংখ্যা। প্রত্যেকটা বর্গ সংখ্যা কি, যেমন মনে করো যে আমরা লিখছি, মনে করো যে তোমার 4 একটা বর্গ সংখ্যা, তারপরে 9 একটা বর্গ সংখ্যা, তারপরে কি এ যদি এরকম থাকে তাও মূলদ সংখ্যা, আর যদি এরকম থাকে তাও মূলদ সংখ্যা। তারপরে যদি তুমি এরকম দেখো 16 তো তোমার বর্গ সংখ্যা, 25 বর্গ সংখ্যা, তারপরে কি, তারপর তোমার 36 বর্গ সংখ্যা, 49 বর্গ সংখ্যা, তারপরে কি তোমার 64 বর্গ সংখ্যা, 81 বর্গ সংখ্যা, এরকম 100 বর্গ সংখ্যা, 100 বর্গ সংখ্যা, 121 বর্গ সংখ্যা। তার মানে কি এই বর্গ সংখ্যাগুলো যদি তুমি জানো, সমস্ত বর্গ সংখ্যাই কি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, এরকম ডেফিনেশন যদি আসে, তাহলে তুমি কি করবা, হোয়াট উইল ইউ ডু ইফ কাম দ্য নাম্বার মূলদ সংখ্যা। ক্লিয়ার? মূলদ সংখ্যা যদি আসে তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবা এইভাবে যে যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকেই বলা হয় মূলদ সংখ্যা। একেবারে সহজ। সুতরাং ভালোভাবে দেখো, ইনশাল্লাহ তোমরা পারবে, একেবারে সহজ। তাহলে আমরা কি বললাম, যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় কি সংখ্যা, মূলদ সংখ্যা। এখন তুমি চিন্তা করো, তাহলে মূলদ সংখ্যা আমরা অলরেডি চিনে নিলাম। তাহলে মূলদ সংখ্যা চিনলে তোমার অনেক লাভ হবে, কারণ মূলদ আর অমূলদের অঙ্ক অনেকগুলো আছে, তাই তোমাকে মূলদ সংখ্যাটা খুব ভালোভাবে চিনতে হবে। তাহলে মূলদ সংখ্যার 4টা নিয়ম। একটা হলো তোমার সমস্ত ভগ্নাংশের মূলদ সংখ্যা হবে 1 নম্বর। তারপরে কি বলছে, সমস্ত সসীম দশমিক সংখ্যায় তোমার মূলদ সংখ্যা হবে 2 নম্বর। সমস্ত বর্গমূল সংখ্যায় তোমার কি মূলদ সংখ্যা হবে 3 নম্বর। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার সমস্ত সংখ্যা অ্যাড যে সংখ্যাগুলো থাকে, ঠিক আছে, অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে তোমার বর্গমূল পাওয়া যায় সেগুলোই হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো, একেবারে সহজ। তাহলে মূলদ সংখ্যা আমরা শিখে নিলাম। এখন তুমি অমূলদ সংখ্যা শিখবে। তাহলে বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করে, একটা মূলদ একটা অমূলদ। তাহলে অমূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি শুনে নাও। তাহলে যে সকল সংখ্যাগুলোকে সাধারণত ভগ্নাংশ আকারে পরিণত করা যায় না বা রূপান্তর করা যায় না, অথবা যে সকল সংখ্যাগুলো অসীম দশমিক, সেই সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন মনে করো আমি এখানে 4 লিখেছি আর এখানে মনে করো 9 লিখেছি, 4 আর 9 এই দুইটা অবশ্যই তোমার মূলদ সংখ্যা। কিন্তু এরপরে যদি আমি 5 লিখি তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, যদি 6 লিখি 6 একটা অমূলদ সংখ্যা, 7 লিখি 7 একটা অমূলদ সংখ্যা, 8 লিখলে 8 একটা অমূলদ সংখ্যা। কারণ কি, দেখো রুট দেওয়া আছে, রুট দেওয়া থাকলে এটা কি অমূলদ সংখ্যা, কারণ এর মান তুমি ক্যালকুলেটারে যদি টিপো তাহলে ক্যালকুলেটারে নির্দিষ্ট মান পাবা, কিন্তু এই মানটা অনির্দিষ্ট আকারে আছে। ক্যালকুলেটর সব মান তোমাকে দিবে না, কারণ ওভাবে হিসাব করা সম্ভব নয়। তাই এগুলো কি, এগুলো তোমার সব অমূলদ সংখ্যা। এখন যদি তুমি এইভাবে লেখো যে 2.456 এরকম ডট 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 এরকম আছে, এর মানে কি, এর মধ্যে এইটা হচ্ছে অসংখ্য আছে। এই সংখ্যাটা যে কত আছে কেউ হিসাব বলতে পারবে না, তার মানে আনলিমিটেড। দিস নাম্বার ইজ কোয়াইটলি আনলিমিটেড। তাহলে এটা সংখ্যাটা একই সম্পূর্ণ কি, অসীম। অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে দশমিক সংখ্যাগুলো অসীম আকারে থাকে সেগুলোই কি তোমার অমূলদ সংখ্যা। একেবারে সহজ। তারপরে কি, তোমার এখানে মনে করো 25 লিখেছো, 25 এখানে লিখেছো, তাহলে এরকম থাকলে তো 25-এর কি বর্গমূল পাওয়া যাবে 5। তার মানে কি 25 একটা কি, 25 একটা মূলদ সংখ্যা। কিন্তু 25 থেকে 36 পর্যন্ত তুমি যদি যাও, 36 বর্গমূল কত 6, কিন্তু এখানে 26 লেখো, এটি অমূলদ সংখ্যা। 26 অমূলদ সংখ্যা, 27 একটা অমূলদ সংখ্যা, 28 একটা অমূলদ সংখ্যা, তার মানে কি 29 একটা অমূলদ সংখ্যা। এগুলো সব বর্গ সংখ্যার মাঝ বরাবর যে সকল সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলো যদি তোমার মূলদ আকারে হলো তোমার হচ্ছে রুট আকারে থাকে, তাহলে অবশ্যই সেটি অমূলদ সংখ্যা হবে। আশা করি খুবই সহজ এবং দারুণভাবে দেখো তোমরা বুঝে নাও, অনেক সহজ অঙ্ক, ঠিক আছে, সহজ নাম্বার। তাহলে তোমার মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, এটা হলো রিয়াল বাস্তবতা। কারণ হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে কি
এই সংখ্যাটাকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তুমি মনে করো √2 লিখছো, এই √2 এর মান আছে কি? √2 এর মান মনে করো 1.7271, এরকম হাজার 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 আছে। তো এই জিনিসটাকে তো তুমি ভগ্নাংশ রূপান্তর করতে হলে কি করবা? 1 2 তবে 172 আবার 71, আবার এর সাথে তুমি কি দিতে পারবা? এর সাথে তুমি দশমিকের জন্য 1 লিখলা, তারপরে 1 2 3 4 4 শূন্য লিখলা। এখন 4 শূন্য তো হলো সম্পূর্ণ না, এখন এর মধ্যে কত শূন্য দেওয়া লাগবে? হাজার 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 শূন্য দেওয়া লাগবে। এটা কি লেখা সম্ভব? এটা কখনোই সম্ভব না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ফিনিশিং দিস নাম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো মি। দেখো জাস্ট তোমাকে এটাই মনে রাখতে হবে যে যে সকল সংখ্যাগুলো সাধারণত বর্গমূল করলেও তার অসীম দশমিক আকারে পাওয়া যায়, যা কখনো লিমিটেশন যার নাই, সেটাকে বলে তোমার কি? তোমার হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, সেটা হলো কি? তোমার অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা হয়ে গেল, তার মানে অমূলদ সংখ্যাটা তোমরা এখন পারবে, একেবারে সহজ, আশা করি বুঝতে পারছো। অমূলদ সংখ্যা হয়ে গেল। এখন দেখো তোমাকে আমি পূর্ণ সংখ্যা বলবো। পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে তোমার, আমরা জানি সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, হোল দ্য নাম্বার ইফ হোল দ্য নাম্বার ইজ প্লাস অর মাইনাস, রাইট? অর্থাৎ সমস্ত নাম্বারগুলো যদি প্লাস মাইনাস আকারে থাকে, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক সমস্ত সংখ্যাকেই বলা হয় কি সংখ্যা? যদি ধনাত্মক এবং ঋণাত্মক আকারে থাকে, তাহলে সেই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় একত্রে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ মানে পরিপূর্ণ। পূর্ণ মানে কি? পরিপূর্ণ। এখন আমি যদি 2 লিখি, 2 একটা পূর্ণ সংখ্যা। এখন 2 তো আর 1.5 না, কারণ 1.5 এটি একটা অপূর্ণ সংখ্যা। তাহলে আমি বলেছি সমস্ত ধনাত্মক আর ঋণাত্মক, ধনাত্মক মানে কি? প্লাস, আর ঋণাত্মক মানে কি? মাইনাস। তাহলে যত রকমের প্লাস আর মাইনাস সংখ্যা আছে, সমস্ত সংখ্যাগুলোকে বলা হবে কি? তোমার ঋণাত্মক, তোমার পূর্ণ সংখ্যা। কি বলা হবে? পূর্ণ সংখ্যা। কথা বলে সমস্যা নাই, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সমস্ত ধনাত্মক আর সমস্ত ঋণাত্মক সংখ্যাকে কি বলা হবে? পূর্ণ সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালোভাবে খেয়াল করো। আজকের এই ক্লাস তোমাদের জন্য দারুণ ক্লাস। আমি শিবুল স্যার তোমাদের জন্য ক্লাসটা করছি ভিডিও। তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসটাকে ভালোভাবে খেয়াল করো, আর ক্লাসটা যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি অনেক খুশি হব, এবং কোনো বোঝার সমস্যা থাকলে তুমি আমাকে কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, আবার দেখো আমরা তাহলে পূর্ণ সংখ্যা শিখলাম। তাহলে পূর্ণ সংখ্যা কি? সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে একত্রে পূর্ণ সংখ্যা বলে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো অপূর্ণ সংখ্যা। অপূর্ণ মানে কি? যেটা পূর্ণ হয়নি। অপূর্ণ মানে কি? যেটা পূর্ণ হয়নি। তাহলে অপূর্ণ সংখ্যা কাকে বলে? তাহলে অপূর্ণ সংখ্যা হলো যে সকল সংখ্যাগুলোকে সাধারণত পূর্ণ নয়। কি নয়? পূর্ণ নয়। যে সকল সংখ্যাগুলো সাধারণত পূর্ণ নয় না। পূর্ণ মানে কিরকম? যেমন আমি এখানে 3 লিখেছি, 3 তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 3 দশমিক যদি আমি 1 লিখি তাও এটি অপূর্ণ সংখ্যা। আবার যদি 5.7 লিখি তাও অপূর্ণ সংখ্যা, 9.9 লিখলেও অপূর্ণ সংখ্যা। তার মানে কি 9.9 হয় 9 হতে হবে, নয় 10 হতে হবে। তাই এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে সমস্ত দশমিক সংখ্যাকে আমরা অপূর্ণ সংখ্যা বলতে পারি। সমস্ত দশমিক সংখ্যা কি? অপূর্ণ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি একেবারে সহজ। এই সংখ্যাগুলো তোমাকে জানতে হবে, এই সংখ্যাগুলো না জানলে তো তুমি পারবে না। এখন দেখো মৌলিক সংখ্যা কাকে বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা কি? ফান্ডামেন্টাল নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাগুলোকে তোমার নামতা পড়ে মিলানো সম্ভব নয়। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালোভাবে খেয়াল করো। প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইন দিস ম্যাটার অর অ্যাবাউট ইন দিস ক্লাস. This class is very important for your life. My dear students, those who are actually new student class 9, this class is very important for you. So everybody please be careful, okay? Thank you so much. ভালো করে খেয়াল করো। আমরা শিখবো হচ্ছে আজ কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাগুলোকে ভাঙা যায় না, অর্থাৎ নামতা পড়ে মিলানো সম্ভব নয়, সেগুলোকে বলা হয় তোমার মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। যেমন মনে করো, যেমন তুমি 2 লিখলা, 2 প্রথম মৌলিক সংখ্যা। তাহলে প্রথম মৌলিক সংখ্যার নাম কি? 2, কারণ 2কে ভাঙলে 1 পাওয়া যায়। কয় পাওয়া যায়? 1। তাহলে 2 1 কে 2, এছাড়া আর 2কে ভাঙা যায় না, তাই 2 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন তুমি 3 লেখো, 3ও তো একটা মৌলিক সংখ্যা, কারণ 3কে ভাঙলে 1 পাওয়া যায়। 3 1 কে 3, একই পাওয়া যাবে। অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে কেবলমাত্র গুণ করলে 1 ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেই সকল সংখ্যাগুলোকে তোমার কি বলা হয়? মৌলিক সংখ্যা। This is very important, everybody mind it, and this number may be come in the examination. All of my dear students, please follow me, right? Alright, clear করো।
তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাগুলোকে সাধারণত ভাঙা যায় না এবং গুণ করলে এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, ঠিক আছে? সে সকল সংখ্যাগুলোকে বলে কি? মৌলিক সংখ্যা। তুমি 5 লেখো, 5 একটা মৌলিক সংখ্যা। 7 লেখো, 7 একটা মৌলিক সংখ্যা। 11 লেখো, 11 একটা মৌলিক সংখ্যা। কেন? কারণ 5কে তো ভাঙা যাবে না, 7কে ভাঙা যাবে না, 11কে ভাঙা যাবে না। তুমি যদি 9 লেখো তাহলে 3 3কে 9 হবে, অর্থাৎ যেটা নামতা পড়ে মেলানো সম্ভব, নামতা পড়ে মেলানো সম্ভব যেটা, সেটাকে তোমার যৌগিক সংখ্যা বলা হবে। তো এই 9কে তো নামতা পড়ে মেলানো যাচ্ছে, 3 3কে 9। এখন তুমি এখানে একটা সংখ্যা লিখলে, মনে করো 21 লিখলা, 21কে তো নামতা পড়ে মেলানো যাবে, 3 7 21, তার মানে কি 21 তো তোমার মৌলিক সংখ্যা হবে না। তুমি 23 লেখো, এই 23 কি কোনো নামতা পড়ে মেলানো সম্ভব? তুমি এতদিন কোথাও মিলাইছো? মিলাওনি, কারণ এটা সম্ভবই না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু কমপ্লিট। ওকে, দেখো এটা মেলানো সম্ভব না। তাহলে দেখো, তাহলে এই যে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তুমি 3 লেখো, 23 লেখো, 23টা কি একটা তোমার হচ্ছে 23 একটা মৌলিক সংখ্যা। তারপর তুমি 29 লেখো, 29 মৌলিক সংখ্যা। তারপরে 31 লেখো, 31 মৌলিক সংখ্যা। অর্থাৎ এই সকল সংখ্যাগুলোকে যদি তুমি কেবল গুণ করো, এক দিয়ে গুণ করতে, এক দিয়ে গুণ করলে কি, বা ভাগ করলে 1 পাওয়া যাবে। কারণ কি? কারণ এই সকল সংখ্যাগুলোকে তোমার কি পাওয়া যাবে না, এই সকল সংখ্যাগুলো তোমার ভাঙা যাবে না। একেবারে সহজ। যে সকল সংখ্যাগুলোকে ভাঙা যায় না বা নামতা পড়ে মিলানো যায় না তাকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। আমি আবারও বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শুধু তোমাদের জন্য আমি পুনরায় রিপিট করতে চাচ্ছি। দেখো, যে সকল সংখ্যাগুলোকে পুনরায় বা যে সকল সংখ্যাগুলোকে ভাঙা যায় না, একেবারে অসম্ভব, এবং ভাঙলেও 1 ছাড়া অন্য কোনো উৎপাদক পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। একেবারে সহজ। মৌলিক সংখ্যা চিনে নিলাম। এখন আমরা করবো হচ্ছে তোমার, দেখো 7 নম্বর যৌগিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যাটা কি সেটা আমরা এখন শিখবো। দেখো, তাহলে যৌগিক সংখ্যাটা কিরকম হবে? যৌগিক সংখ্যা, এই যে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কি? যে সকল সংখ্যাগুলোকে সাধারণত ভাঙা যাবে। সোজা কথা, একটা জানলে আরেকটা পারা যাবে, কারণ এটা হলো সহজ। যদি তোমরা বুঝে থাকো, একটা বুঝলে আরেকটা বোঝা তোমার জন্য খুবই ইজি হবে। তাই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। আমি বারবার বলতেছি, দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ স্টুডেন্ট দোজ হু আর রিডিং ক্লাস 9 ইন হোল দ্য কান্ট্রি, দ্যাট মিনস অফ বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাগুলোকে ভাঙা যাবে, নামতা পড়ে মিলানো যাবে, তাকেই বলা হবে যৌগিক সংখ্যা। যেমন তুমি যদি 4 লেখো, তাহলে 4কে ভাঙা যাবে 2 2 4, নামতা পড়ে মিলানোও যাবে। তারপরে তুমি 6 লেখো, 6 2 গুণ 3, 3 2 6, ভাঙা যাবে। তার মানে কি? এখন তুমি যদি 8 লেখো, তাহলে 4 2 কত? 8, 4 2 8। অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাঙা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। একেবারে সহজ। তাকে যৌগিক সংখ্যা কখন হবে? আমরা একটা সহজ কথা বলতে পারি, প্রত্যেকটি জোড় সংখ্যাই কিন্তু একটা যৌগিক সংখ্যা। আবার কিছু কিছু বিজোড় সংখ্যা আছে, সেটাও যৌগিক সংখ্যা। যেমন মনে করো, যেমন আমরা লিখলাম হলো 39, 39 একটা বিজোড় সংখ্যা। 39কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 3 39। তার মানে কি? যেটা ভাগ করা যায়, যেটা নামতা পড়ে মিলানো যায়, সেটা হচ্ছে তোমার কি সংখ্যা? যৌগিক সংখ্যা। একেবারে সহজ। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাগুলোকে সাধারণত ভাঙা যায় এবং যে সকল সংখ্যাগুলোর নামতা পড়ে মিলানো যায় তাকে বলা হয় কি? যৌগিক সংখ্যা। একেবারে সহজ। দেখো, যৌগিক সংখ্যা তোমাকে বোঝাই দিলাম এবং উদাহরণ দিয়ে দিলাম। ক্লিয়ার? তারপরে আবার দেখো, তারপরে আছে যে ধনাত্মক সংখ্যা। 8 নম্বর দেখো, ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কাকে বলে? আমরা জানি যে সকল সংখ্যা প্লাস আকারে থাকে এবং সেটা তোমার পূর্ণ সংখ্যা, সেটাকে বলা হবে কি? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাগুলো সাধারণত যোগ আকারে থাকে তাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। এবার যোগ তোমার থাকতে পারে না, আমার যোগ চিহ্ন দেওয়া লাগে না। তুমি 2 লিখলা, 3 লিখলা, 4 লিখলা, 6 লিখলা, 7 লিখলা, এরকম হাজার হাজার অঙ্ক লেখো, কিন্তু এখানে প্লাস দিলেও ধনাত্মক, না দিলেও ধনাত্মক। কারণ কি? প্লাস না দিলেও সমস্যা নেই, কিন্তু মাইনাস হলে তো অবশ্যই দিতেই হবে। তাহলে এগুলোকে বলা হয় তোমার ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। যদি প্লাস নাও থাকে, তাও যদি আমি এইভাবে লিখি, মনে করো 12 লিখলাম, তাহলে এটাকে বলা হবে ধনাত্মক সংখ্যা। যদি তুমি 100 লেখো, তাও এটা ধনাত্মক সংখ্যা, কারণ প্লাস দেওয়া লাগে না, প্লাসের বেলায় প্লাস দেওয়া লাগে না। একেবারে সহজ। তাই উদাহরণগুলো ভালোভাবে দেখে নাও, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ক্লিয়ার? এখন আরেকটা দেখো। এখন দেখো, এবার হলো ঋণাত্মক সংখ্যা। দেখো, ঋণাত্মক সংখ্যা নিয়ে এখন ডিসকাস করবো। দেখো, ঋণাত্মক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাগুলোকে সাধারণত, যে সকল সংখ্যার বামে সাধারণত মাইনাস চিহ্ন থাকে। কি চিহ্ন থাকে? মাইনাস চিহ্ন।
মাইনাস চিহ্ন থাকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে সকল সংখ্যার নিচে এই সংখ্যার সাথে কি মাইনাস চিহ্ন থাকে তাকে বলা হয় কি ঋণাত্মক সংখ্যা। যেমন তুমি এখানে 2 লিখলা, এই যে 2 এর আগে মাইনাস দিলা, 3 এর আগে মাইনাস দিলা, 4 এর আগে মাইনাস দিলা, 5 এর আগে মাইনাস দিলা, এই সংখ্যাগুলোকে টোটাল বলা হয় ঋণাত্মক সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সংখ্যা জাস্ট ধনাত্মক সংখ্যা যে পারে ঋণাত্মক সংখ্যা সে পারে, কারণ ধনাত্মক প্লাস আর ঋণাত্মক মানে মাইনাস। যে সকল সংখ্যার সাথে মাইনাস অলরেডি থাকে, মাইনাস থাকতেই হবে, মাইনাস উইল বি মাস্ট স্টে বিফোর দ্য নাম্বার, নাম্বারের আগে অবশ্যই মাইনাস থাকতেই হবে, ইট ইজ কল্ড ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? এই যে ক্লিয়ার, এই যে নেগেটিভ নাম্বার, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন কি, এখন তোমাদের ভগ্নাংশ শেখাবো। দেখো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ দেখো, তাহলে ভগ্নাংশ, ভগ্নাংশ কাকে বলে? 10 নম্বর মাইডেশন দেখো, 10 নম্বর ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলে? আমরা অনেকগুলো জিনিস যখন আমরা ছোট ছোট আকারে ভাগ করি, এই ভাগটা করাকে ভগ্নাংশ বলা হয়, অর্থাৎ ভাগ থেকে যে অংশ পাওয়া যায় সেটাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সাধারণত কিরকম হয়? ভগ্নাংশের যে লব আর হর থাকে, অর্থাৎ যে নাম্বারের লব এবং হর আছে তাকে বলা হয় ভগ্নাংশ। আমি আবার বলছি, যে সকল সংখ্যার লব প্লাস হর আছে অথবা যে সকল সংখ্যাগুলো লব এবং হর আকারে লিখিত থাকে তাকে বলা হয় ভগ্নাংশ। একেবারে সহজ। তাহলে তুমি যেমন উপরে 5 লিখলা, নিচে 6 লিখলা, উপরে 6 লিখলা, নিচে 4 লিখলা, তার মানে কি যে কোনো ধরনের উপর কিটা লব নিচ কিটা হর, তুমি যাই লেখো উপর কিটা লব নিচ কিটা হর, তাহলে উপর কিটা লব নিচ কিটা হর তুমি যাই লেখো, এই যদি তুমি 5 6 7 লেখো আর এখানে যদি তুমি 2 লেখো, তাই উপর কিটা লব নিচ কিটা হর, তার মানে কি লব আর হর আকারে যে সব সংখ্যাগুলো লেখা থাকে তাকে বলা হয় ভগ্নাংশ। কি বলা হয়? ভগ্নাংশ। একেবারে সহজ। এখন দেখো ভগ্নাংশ, এরপরে দেখো তোমার আছে হলো ভগ্নাংশ সাধারণত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এগুলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটা এইসব পড়াগুলো মাই ডিয়ার স্টুডেন্ট, এইসব পড়াগুলো আসলে ক্লাস 3-র পড়া বা 2 এর পড়া। যারা ক্লাস 2 3 ফাঁকি দিছে বা 6 7-এ ফাঁকি দিছে তারা সাধারণত এইসব পড়াগুলো, সহজ পড়াগুলো সাধারণত বুঝতে তাদের কষ্ট হবে। তবে একেবারে সহজ, যারা পূর্বে থেকে শিখে আসছে জাস্ট এখন যদি একটু শুনে তাদের হয়ে যাবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভালোভাবে ভিডিওটা দেখো। তুমি ভুলে যেতেই পারো, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না, কিন্তু এখন যে শেখানো হচ্ছে তুমি ভালোভাবে শিখে নাও, আর কোনোদিন তোমার এটা ভুল হবে না, তুমি আরেকজনকে ভালোভাবে শেখাতে পারবে ইনশাল্লাহ, আমার থেকে ভালোভাবে শেখাতে পারবে। দেখো দেখো প্রকৃত ভগ্নাংশ, তাহলে এবার দেখো, তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লবটা ছোট থাকে আর হরটা বড় থাকে। ভগ্নাংশের লব আর হর না থাকলে সেটি ভগ্নাংশই হবে না। তাই যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন যেমন তুমি উপরে 5 লেখো, নিচে 6 লেখো, কারণ কি 5 ছোট আর হর কি 5 কি ছোট আর 6 বড়, তাই লবটা ছোট, 6টা কি হরটা বড়। উপরে তুমি 10 লেখো আর নিচে তুমি 12 লেখো, কোনো সমস্যা নাই। উপরে যদি তুমি এরকমভাবে 15 লেখো আর নিচে যদি তুমি 16 লেখো তাও সমস্যা নাই। তার মানে কি উপর কিটা বড় আর নিচেটা যদি ছোট হয় সেটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। একেবারে সহজ। তাহলে প্রকৃত ভগ্নাংশ তোমার হয়ে গেল। এবার দেখো তোমার অপ্রকৃত ভগ্নাংশ। মাইনাসটা দেখো, অপ্রকৃত ভগ্নাংশ তুমি কিভাবে চিনবে? যে সকল ভগ্নাংশের সাধারণত লব বড় হয় আর হরটা ছোট হয় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, কারণ আমরা এর বিপরীতটা। এবার লবটা বড়, লবটা ছোট, হরটা বড়, তাহলে 6 16টা মনে করে উপরে দিলাম, 15টা নিচে দিলাম, তাই দেখুন লবটা বড় হরটা ছোট, অর্থাৎ উপরে যেটি থাকবে সেটি লব আর নিচে যেটি থাকবে সেটি হর, হোক সে ছোট অথবা বড়। উপরে থাকলে হবে লব, নিচে থাকলে হবে হর। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? লব আর হর মিলিত ভগ্নাংশ। এখন উপরের কিটা যদি বড় হয় আর নিচেরটা যদি ছোট হয় তাহলে সেটাকে বলা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ। মানে স্টুডেন্ট একেবারে সহজ। আরেকটা দেখো মিশ্র ভগ্নাংশ। এই যে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ হলো সাধারণত যে সকল ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে থাকে, সাধারণত যে সকল ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আমি আবারও বলছি, সাধারণত যে সকল ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। যেমন মনে করো তুমি লিখলা হচ্ছে 3 পূর্ণ
4/5, এইটিকে বলা হয় কি একটা মিশ্র ভগ্নাংশ। কারণ কি 3 আছে, আবার লব প্লাস হর আছে, 3কে একটা পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে 3-এর সাথে একটা ভগ্নাংশ আছে, 3-এর সাথে কি আছে একটা ভগ্নাংশ আছে। তুমি যদি 100 লেখো, 100-এর সাথে তুমি যদি এভাবে লেখো 1/2, তাও এইটিকে একটা মিশ্র ভগ্নাংশ। তুমি যদি 9, 5, 7, তারপরে কি 8, 7, 2, আবার এখানে মনে করো 6 লেখো, তাও এটি মিশ্র ভগ্নাংশ। তার মানে কি, তার মানে হলো মিশ্র ভগ্নাংশের 3টা অপশন থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা লব থাকবে, একটা হর থাকবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে যে ভগ্নাংশ জুড়ে দেওয়া হয় সেই ভগ্নাংশটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো, একেবারে সহজ। ভালোভাবে দেখো, তাহলে আজকের ক্লাস তোমাদের কাছে এই চ্যাপ্টারে যখন অঙ্ক করবে বা পরীক্ষা যখন আসবে তখন তোমরা অবশ্যই এই অ্যান্সারগুলো লিখতে পারবে। কারণ এখন 15টা প্রশ্নের মধ্যে অবশ্যই 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, 10টা প্রশ্নের অ্যান্সার করলে তো তোমার 20 মার্ক। তাহলে 20 মার্ক যদি তুমি এখানে পেয়ে যাও, আর ওদিকে পরিসংখ্যানের থেকে যদি আর 10 পেয়ে যাও, তাহলে তো তোমার পাস হয়েই যাবে। সুতরাং একটু ভালোভাবে ক্লাসগুলো করো। প্রত্যেকটা ক্লাসের মৌলিক যে বিষয়গুলো আছে সেই মৌলিক বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। কারণ এই বছরে এমনটা সিস্টেম হয়েছে এখন থেকে যে 15টা প্রশ্নের ভিতরে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন সেই 10টা প্রশ্ন তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তো তোমার ফেলের খাতায় নাম চলে আসবে। সুতরাং দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস. My dear students, just I have a small request to you, those who are watching this video. If you are more benefited to watch this video class, everybody please subscribe my channel. Actually, you know that there is my channel name is Shibul Sir English Academy. This is my YouTube channel and Facebook ID Eureka Coaching Center. তোমরা যারা দেখবা ইনশাআল্লাহ দেখে নিও। আবার দেখো, আছে হলো 12 নম্বর, 12 নম্বর করে দিলাম, 13 নম্বর করে দিলাম। এবার দেখো দশমিক সংখ্যা। মাল্টিপ্লিকেশন দশমিক সংখ্যা কাকে বলে, তাই না? দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ। ভালোভাবে খেয়াল করো যে দশমিক সংখ্যা কি। দশমিক সংখ্যা হলো সাধারণত যে সকল সংখ্যার ভিতরে একটা বিন্দু থাকে। কি থাকে? একটা বিন্দু থাকে। কিরকম বিন্দু থাকে? এরকম একটা বিন্দু থাকে। বিন্দু কাকে বলে? বিন্দু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, তাকে বলা হয় বিন্দু, তাই তো? তাহলে এই বিন্দুটা যদি থাকে, যেমন 2 দশমিক, এটা দশমিক বলা হয়, বা 2 পয়েন্ট বলা হয় ইংরেজিতে পয়েন্ট, তাহলে 8, 5, এটা এই যে দশমিক আছে, তাহলে যে সকল সংখ্যার ভিতরে সাধারণত একটা বিন্দু থাকে মাঝ বরাবর বা দশমিক থাকে, সেটি হলো দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা আমরা চিনতে পারবো না? অবশ্যই পারবো। দশমিক সংখ্যা কি? যে সকল সংখ্যার ভিতরে সাধারণত একটা বিন্দু থাকে সেটাকে বলা হয় দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা কয় ধরনের? 2 ধরনের। একটা হলো সসীম দশমিক আর একটা হলো অসীম দশমিক। মাইনাস সসীম দশমিক কি? সসীম দশমিক ডিফিনাইট আর ইনডেফিনাইট নাম্বার। দেখো এই যে ডিফিনাইট অর্থাৎ সসীম দশমিকটা হলো যে সকল অঙ্কগুলো সাধারণত দশমিকের পর একটা নির্দিষ্ট মান পর্যন্ত দেয়া থাকে তাকে বলা হয় সসীম দশমিক। যেমন 2 এর পরে 2.85, এরপরে আর কিছু নাই, এরপরে আর কিছু নাই, এইটিকে বলা হয় তোমার সসীম দশমিক। এইদিকে কি বলা হয়? সসীম। তাহলে সসীম দশমিক কি? যে সকল অঙ্কগুলো সাধারণত দশমিকের পর একটা নির্দিষ্ট পর্যন্ত মান দেওয়া থাকে তাকে বলা হয় সসীম দশমিক। তাহলে সসীম দশমিক যদি আমি তোমাকে বোঝাই দিই, দেখো 1.7258, এটাই কিন্তু একটা সসীম দশমিক। কারণ কি? এরপরে কোনো ডট এই চিহ্ন থাকবে না, এই যে এই চিহ্ন থাকবে না, এই চিহ্ন থাকবে না। তাহলে এই চিহ্ন না থাকলে কি? এই চিহ্ন না থাকলে সেটা হলো সসীম দশমিক। এই চিহ্ন না থাকলে কি? সসীম দশমিক। এখন তুমি চিন্তা করো, তাহলে সসীম দশমিক যদি হয় তাহলে অসীম দশমিক একেবারে সহজ। তাই আমি বারবার বলছি, একটা সংখ্যা যদি তুমি চিনতে পারো, একটা ডেফিনেশন পারলে আর একটা ডেফিনেশন তোমার জন্য খুবই সহজ হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ভেরি কনসিয়াস অ্যান্ড অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিয়েলাইজ। তাহলে সসীম দশমিকটা কি? দশমিকের পরে একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, নির্দিষ্ট পর্যন্ত থাকবে, অনির্দিষ্ট থাকবে না। তাহলে এইদিকে বলা হয় সসীম দশমিক। তাহলে সসীম দশমিক তুমি চিনলা। এবার হলো অসীম দশমিক। অসীম দশমিকটা কি? অসীম দশমিকটা হলো সাধারণত যখন যে সংখ্যার দশমিকের পরে অনির্দিষ্ট মান থাকে, আকাশ ছোঁয়া মান থাকে, অর্থাৎ যে আকাশের মতো অসীম যদি থাকে সেটাকে বলা হয় তোমার অবশ্যই কি? অসীম দশমিক। তার মানে কি? এই সংখ্যাটা যদি আমি এইভাবে লিখি তাহলে এটা তোমার অসীম দশমিক, এইটা তোমার অসীম দশমিক। অসীম দশমিক চিনার অন্যতম একটা উপায় হলো এখানে ডট চিহ্ন থাকবে। তাহলে ডট চিহ্ন থাকা মানে কি? ডট চিহ্ন থাকা মানে দশমিকের পরে হাজারো হাজারো অঙ্ক আছে যা তুমি লিখে কখনো শেষ করতে পারবা না। আশা করি বুঝতে পারছো, একেবারে সহজ টপিকস। এই টপিকসগুলো যদি তুমি না চিনতে পারো তাহলে তো তোমার জন্য এই অঙ্কগুলো করা ভেরি ডিফিকাল্ট আর হার্ড হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো
এবার দেখো, এবার আমরা লিখছি আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো সবই ক্লাস 4-5 এর আলোচনা। এখন যেটা আলোচনা করব সেটা 9-10 এর আলোচনা। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন যেটা আলোচনা করব সেটা 9-10 এর আলোচনা। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ, যেটা তোমাদের অবশ্যই লাগবে। দেখো, আবৃত সংখ্যা আর অনাবৃত সংখ্যা, বা আবৃত অঙ্ক, অনাবৃত অঙ্ক। তাহলে আবৃত কাকে বলা হয়? আবৃত হলো সাধারণত যে সকল সংখ্যার উপরে পৌনাপুনিক থাকে, পৌনাপুনিক বিন্দু থাকে সংখ্যার উপরে। মাই ডিয়ার স্টুডেন্ট, সংখ্যার মাঝখানে থাকলে দশমিক হবে, আর সংখ্যার উপরে থাকলে সেটি কি হবে? পৌনাপুনিক হবে। যেমন যেমন মনে করো আমি লিখলাম যে 2.7539। এই যে সংখ্যার উপরে যদি এরকম চিহ্ন থাকে, এরকম ফোঁটা থাকে, তাহলে এইটাকে বলা হয় আবৃত। অর্থাৎ এইখানে আবৃত অঙ্ক কয়টা আছে দেখো, 1, 2, 3টা, অর্থাৎ এইটির উপরে না থাকলেও আছে। তোমাকে মনে রাখতে হবে, যদি দুইটা সংখ্যা দুই দিকে যদি ফোঁটা থাকে আর মাঝখানে যদি না থাকে, তাহলে মনে করো 3টাই তোমার ফোঁটা আছে বা এরকম পৌনাপুনিক বিন্দু আছে। এই বিন্দুটাকে বলা হয় পৌনাপুনিক বিন্দু। এই পৌনাপুনিক বিন্দু সমান 9। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ভালো রাখো, পৌনাপুনিক বিন্দু সমান কত? 9। তাহলে এখন দেখো, তাহলে 2.75 পৌনাপুনিক 3, 9 পৌনাপুনিক। তাহলে যে পৌনাপুনিক বিন্দু যার আছে সেটি হলো আবৃত। তাহলে এইটুকে বলা হয় আবৃত। এটুকে বলে কি? আবৃত। মাই ডিয়ার স্টুডেন্ট, একটা শিখলে আর একটা শিখে দাও। দেখো, তাহলে আবৃত কোনটুক? যার উপরে পৌনাপুনিক থাকে তাকে বলা হয় আবৃত, আর যার উপরে পৌনাপুনিক থাকে না তাকে বলা হয় অনাবৃত। তাহলে অনাবৃত কোনটা? অনাবৃত হলো যে তোমার দশমিকের ডাইনে এবং পৌনাপুনিক বিন্দুর আগে, দশমিকের ডাইনে এবং পৌনাপুনিক বিন্দুর আগে বা পৌনাপুনিক সংখ্যার আগের সংখ্যা এবং দশমিক সংখ্যা, যেটা দশমিকের পরে যে সংখ্যা, সেটাকে বলা হবে তোমার অনাবৃত অংশ। তাহলে এখানে এটিকে বলা হয় অনাবৃত। 7 কি? 7 হলো তোমার অনাবৃত সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে অনাবৃত সংখ্যা 7, আর এখানে আবৃত সংখ্যা কত? আবৃত সংখ্যা হলো তোমার 5, 3, 9। দেখো, 5, 3, 9 এটা হলো আবৃত। এটাকে কি বলে? কি? আবৃত। তাহলে আবৃত আর অনাবৃত একেবারে সহজ। তাহলে আবৃত কি? আমার অনাবৃত আমি আরেকবার তোমাকে বোঝাই দিচ্ছি। দেখো, আমি যদি লিখি, মনে করো আমি লিখলাম, যে 3, 8, 9, 10, এইটা এরকম করে লিখলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এরকম করে লিখলাম। তাহলে এই ক্ষেত্রে এইটুককে বলা হয় তোমার আবৃত। তাহলে আবৃত কি? আবৃত হলো সাধারণত তোমার এই যে 7, 8, 9 এটির উপর পৌনাপুনিক আছে। দেখো, এখানে 3টির উপর 2টি আছে, মানে কি এটির উপরেও আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এইটুককে বলা হয় আবৃত। এটুককে কি বলা হয়? আবৃত। আর এই যে এইটুক হলো তোমার অনাবৃত। এইটুক কি? অনাবৃত। তাহলে কি বুঝলা? তুমি এটাই বুঝবা যে দশমিকের পরে এবং পৌনাপুনিক সংখ্যার আগে। মাই ডিয়ার স্টুডেন্ট, আই এম সেইং এগেন ফর ইউ, ওকে? আমি আবারও বলছি, দশমিকের আগে এবং দশমিকের পরে এবং পৌনাপুনিক বিন্দুর আগে যে সকল সংখ্যা থাকে তাকে বলা হয় অনাবৃত। তাহলে অনাবৃত অঙ্ক করা 1, 2, 3, 4টি। এখানে 4টি হলো অনাবৃত অঙ্ক, আর আবৃত করা 1, 2, 3টি। তাহলে 3টি হচ্ছে তোমার আবৃত। 3টি কি? আবৃত। একেবারে সহজ। তাই আজকের এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে বুঝতে চাও, তাহলে ভিডিওটা আবার ভালোভাবে দেখো। 2বার বা 3বার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ অবশ্যই তুমি এই বিষয়গুলো বুঝে যাবে। কারণ প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে অবশ্যই তোমাকে আবৃত অনাবৃত এই অঙ্কগুলো তোমাকে চিনতে হবে। কারণ এই আবৃত অনাবৃত অঙ্কগুলো ক্লাস 9, 10 এর জন্য। বাদ বাকি সংখ্যাগুলো এটা স্বাভাবিকভাবে ক্লাস 3, 4, 5-এই আছে। সুতরাং এটাই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়। এটার অঙ্ক আছে, আবৃত যোগ বিয়োগ করো, দশমিকে প্রকাশ করো, আবৃত অঙ্কে প্রকাশ করো। ঠিক আছে? এরকমভাবে হাজার অঙ্ক তোমরা করতে পারবে যদি সংখ্যাগুলো চিনো। তাহলে আবৃত যদি চিনো তাহলে করতে পারবে, অনাবৃত চিনলে অনাবৃত তখন করতে পারবে। একেবারে সহজ। মাই ডিয়ার স্টুডেন্ট, যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আসলে ভিডিওটা দেখছো যদি বুঝে থাকো, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই চ্যানেলের শেয়ার তোমাদের বন্ধুদের কাছে করে দিও, সবাই যেন এটা শিখতে পারে। কারণ তোমার যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আরেকজনকে শেয়ার করে দিলে হয়তো সেও এটা দেখে
শিখবে এবং তারও উপকার হবে, তোমার উপকার হলো, সবাই সবার জন্য, সবাই সবার দ্বারা উপকৃত হলো। তাই সবাইকে আমি আমার এই ক্লাসের যে শেষে এসে শুভেচ্ছা জানিয়ে এবং সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবাই ভালো পড়াশোনা কামনা করে আমি আমার আজকের এই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।